প্রিয় ইসলামী ব্যাংকের অফিসার্স বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি, যেটা আমার কখনোই প্রত্যাশা ছিল না। আমার প্রত্যাশা ছিল আপনাদের দ্বিতীয়বার কখনো ঢাকায় মুভ করতে হবে না, তার আগে আপনাদের সকল দাবি বাস্তবায়ন হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এমন একটা ফ্যাসিবাদের মধ্যে আবর্তিত হচ্ছি প্রতিদিন, যেখানে একটি ইস্যু শেষ হওয়ার আগেই আরো কয়েকটি ইস্যু এসে সামনে দাঁড়িয়ে যায়। আপনারা জানেন, আমরা গতকাল রাত্রেও দীর্ঘ সময় আপনাদের 11 জন সমন্বয়কের সঙ্গে আমরা স্টার্ট ব্যাংকার্স ক্লাব বাংলাদেশের 4 জন সমন্বয়ক উপস্থিত ছিলাম। সেখানে অন্যান্য বিষয়গুলির মধ্যে আপনাদের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া আলোচিত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত সময়ে আপনাদের সমন্বয়করা যে সকল ভুলভ্রান্তিগুলি করেছে, আমরা সেখানে সেটা বিশ্লেষণ করেছি এবং তাদেরকে দোষারোপ করেছি। তাদের অনেক ব্যর্থতার কারণে আজকে আপনাদের আবার আসতে হয়েছে, এবং তার চেয়ে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমাদেরও, যে আমরা 14 জন সমন্বয় কখনোই সমন্বিতভাবে আপনাদের ব্যাপারে প্রেশার ক্রিয়েট করতে পারিনি। তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, সেই 14 জন সমন্বয় থাকলেও আমরা সেখান থেকে পরীক্ষিত গোল্ড বেছে নিয়েছি পুষ্টি পাথরে। তাদেরকে যাচাই বাছাই করার পরে এখন যে স্টার্ট ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ গঠন করেছি, সেখানে শুধু কলিজাওয়ালা ছেলেরাই আছে। আমরা মনে করি না এই মুহূর্তে ইসলামী ব্যাংকের মধ্যে ওই দুশ্মনরা, ওই দুর্নীতিবাজরা আমাদের সামনে মাথা দিয়ে দাঁড়াতে পারবে। কিন্তু আপনাদের কিছু বিষয় আমি ইঙ্গিত দেই, প্রত্যেকটা বারে যখন সাহসী সেনারা ব্যাংকের সামনে দাঁড়ায়, তখন ওই লোভী দুর্নীতিবাজ লোকগুলি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিবারই কোনো না কোনো এজেন্ডা আমাদের সঙ্গে একত্রিত করে দেয়। আজ 3 মাস ধরে আমরা লক্ষ্য করছি, আপনাদের কেন্দ্রীয় 11 জন সমন্বয়ক আমরা বারবার বলেছি, আরডিএস এর বিষয়টা অবশ্যই রাজনৈতিক বিষয়, এই বিষয়টা রাজনৈতিকভাবে ফয়সালা করা উচিত, এর সঙ্গে অন্য কোনো বিষয় যুক্ত হওয়া উচিত নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, প্রত্যেকবারই তারা যখন এই এজেন্ডাগুলি বোর্ড মিটিংয়ে উপস্থাপন করে, সেখানে আরডিএস এর একটি এজেন্ডার সঙ্গে আরো 5টি এজেন্ডা মিলে মোট 6টি এজেন্ডা উপস্থাপন করা হয়। এটা অত্যন্ত জটিল, বিদঘুটে এবং বাস্তবায়ন অযোগ্য এজেন্ডা। আপনারা জানেন, গত মিটিংয়েও আপনাদের এই এজেন্ডাটা বোর্ড মিটিংয়ে উঠেছিল। কথা ছিল এটা হবে এককভাবে, শুধুমাত্র আরডিএস এর বিষয়টা আলোচিত হবে এবং সেটা পাশ হয়ে যাবে। কিন্তু তারা কি করেছে, ওই চতুর্শিয়াল, ওই দুর্বৃত্তরা তাদের এজেন্ডাগুলি সামনে নিয়ে আসছে, ঘন্টার পর ঘন্টা বোর্ড মিটিংয়ে সেগুলি আলোচিত হয়েছে, অথচ ওইগুলি ছিল দুর্বল, ভিত্তিওয়ালা, অবৈজ্ঞানিক পদ্ধতিতে উপস্থাপন করা কিছু বিষয়, যেটা আপনারা অনেকে হয়তো অবগত হয়েছেন। আমরা আপনাদেরকে এই বিষয়টা এখনো জানিয়ে দিচ্ছি, যত আন্দোলন সংগ্রাম করতে চান শুধু আপনাদের বিষয়টা নিয়েই বলবেন, ওই বিষয়গুলোর সঙ্গে যেন আপনাদের বিষয় না থাকে। আজকে অত্যন্ত পরিতাপের সাথে আমি লক্ষ্য করছি, আরডিএস এর ভাইরা এখানে যারা বসে আছেন, রাত্রে আমরা বাই নেমে 11 জনের বায়োডাটা আমরা চেক করলাম। কি নেককারজনক ঘটনা! 14 বছরে মাত্র একটি প্রমোশন দেওয়া আছে ফিল্ড অফিসার থেকে সিনিয়র ফিল্ড অফিসার, একজন দুইজন নয়, অসংখ্য ভাইকে এরকম বঞ্চিত করা হয়েছে। অথচ সিনিয়র ফিল্ড অফিসার বা ফিল্ড অফিসার অথবা জুনিয়র ইউনিট অফিসার, এই একটি পোস্ট আমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসারের বেতনের সমান নয়। প্রত্যেকটা পোস্টই আমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসারের নিচের বেতন। একজন মানুষের প্রমোশন দিলে মাত্র 1000 টাকা বৃদ্ধি হয়, তাদেরকে সেই প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে। কেন বঞ্চিত করা হয়েছে? আমরা সেইগুলি যেমন আন্দোলনের মাঠে বক্তব্যের মাধ্যমে বলেছি, আমরা মেধাভিত্তিক আলোচনাও করেছি, সারা দেশের মানুষের পারসেপশন বোঝার চেষ্টা করেছি। আমরা সেখানে দেখতে পেলাম, এই 2017 সালের 5 জানুয়ারি অবৈধ প্রধানমন্ত্রীর লাঠিয়াল বাহিনী যখন এই ব্যাংকটাকে ধ্বংস করতে আসে, যখন তারা এই পদ পদবিগুলি ধ্বংস করতে আসে, তারা যখন এই চেয়ারগুলি আঁকড়ে ধরে, তারা প্রথমে এসে দেখে কারা এই ব্যাংকটা গ্রহণ করে। তারা বুঝতে পারে ইসলামী ব্যাংকের যে ভিত্তিগুলি ছিল, সেই ভিত্তিগুলি ভাঙতে হবে। তারা জানতো ইসলামী ব্যাংকে বৈষম্য যদি দূর করতে না পারে, যদি বৈষম্যহীন ইসলামী ব্যাংক চলে, তাহলে ইসলামী ব্যাংক অবশ্যই সারা জীবনই এই বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা মর্যাদাপূর্ণ ব্যাংকে থাকবে। ওই জন্য তারা প্রথম আঘাত করে আমাদের এই বৈষম্যহীন যে ইসলামী ব্যাংক ছিল, সেইখানে তারা একের পর এক আঘাত হানতে থাকে। আমাদের প্রথম আঘাত করা হয়
বোঝানো হয় ইসলামী ব্যাংকে তো 1.5 লক্ষ কোটি টাকা ডিপোজিট, ইসলামী ব্যাংকে তো প্রায় 1,45,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এখানে 5,000 কোটি টাকা আরডিএস আবার কি জিনিস, 5,000 কোটি টাকা মাত্র পোর্টফোলিও। কিন্তু এই স্পষ্ট করে জানতে পারতো এই আরডিএস হচ্ছে ভিত্তি, টাকা এখানে বিষয় ছিল না। 1993 সালে যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় তখন কখনোই বলা হয়েছিল না যে প্রত্যেক ব্যক্তির পার ক্যাপিটা কত ইনকাম হয় সেটা দেখা হবে, কিন্তু এখন সেটা ক্যালকুলেশন করা হয়। কেন করা হয়? তারা জানে যে এই মানুষগুলো ইসলামের ভিত্তি প্রত্যেকটা গ্রামে গ্রামে খুঁড়ির মতন মজবুত আকারে ওখানে ভিত্তি স্থাপন করে আসছে। অতএব তারা প্রথম হিট করলো কোথায়? আগে বৈষম্য তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? আরডিএস নামক দোকান শুরু করলো। কে শুরু করলো? এই শামীম আফজাল কথিত ভণ্ড মানুষগুলো এগুলো শুরু করলো। এরপরে দ্বিতীয় আঘাত করলো যখন বুদ্ধিবৃত্তিক শয়তানগুলি এই ব্যাংকে এসে একজন পেঁয়াজের আওতার একজন কর্মচারী যখন এই ব্যাংকের ডিএমডি হলো, এই আকিজগঞ্জ, এই মিফতাগঞ্জ, তারা এসে হিসাব করা শুরু করলো। আপনারা বলেন ইসলামী ব্যাংক এত টাকা প্রফিট করে, বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক, কিন্তু দেখেন আপনাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম। কেন কম? আমাদেরকে লেলিয়ে দেওয়া হলো। আপনাদের হচ্ছে একদিকে আরডিএস রয়েছে প্রচুর, আরডিএস এর পার ক্যাপিটা ইনকাম নাই, সব তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। সেই সাথে যুক্ত হলো আপনার আরডিডি নামে কলঙ্কগুলি। এই কলঙ্কগুলি প্রতিনিয়ত তাদের এই বিষয়গুলিকে সাদা দিয়ে দিয়েছে। বন্ধুগণ, সেখানেই শেষ নয়। তারপরে একে একে যখন ধ্বংসকারী শুরু করতে লাগলো, এরপরে এসে ধ্বংস করলো কোথায়? সারা বাংলাদেশের সকল ম্যানেজারের ইনভেস্টমেন্ট ক্ষমতা সিজ করা হলো। আপনারা জানেন এই যে সিপস তখন চালু হলো,